আসসালামু আলাইকুম, শামিল লীনা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে এক কিশোর নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। ছেলের লাশ আনতে গেলে বিএসএফ তার বাবার পায়ে গুলি করে। বিজিবি জানায় গভীর রাতে ধনতলা বিজিবি সীমান্তে ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ গুলি চালালে 15 বছরের কিশোর জয়ন্ত কুমার সিংহ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ সময় মহাদেব কুমার সিংহ ও বান্টু মোহাম্মদ গুরুতর আহত হয়। এ বিষয়ে ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ঘটনাটি শুনেছে ছেলেটি সীমান্তে পার হচ্ছিল। এ সময় বিএসএফ তাকে গুলি করে। পরবর্তীতে তার লাশ আনতে তার বাবা সীমান্তে গেলে বিএসএফ বাবাকে লক্ষ্য করে পায়ে গুলি করে। সে এখন রংপুরে চিকিৎসাধীন রয়েছে। বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, নিহতের মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমেদ বলেন, এ বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সকালে দলের নেতাদের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যে স্বাধীনতা অর্জিত হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা উচিত। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। সংস্কারগুলো ঘোষণা করে সেগুলো তুলে ধরা এবং সেটার সময় যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো। অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ান নয়। ছাত্র জনতার আন্দোলনে জুলাই গণহত্যার হতাহতের বিষয়ে তথ্য চেয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও কবরস্থান কর্তৃপক্ষ সহ সব জেলা প্রশাসকদের চিঠি দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ আমরা জানতে চাই। লীনা, আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি নতুন করে পুনর্গঠিত হচ্ছে, কিছুদিন আগে বিশেষ করে 5 সেপ্টেম্বর এই জায়গায় প্রসিকিউশন টিমটিকে পুনর্গঠন করা হয়েছে, যেখানে প্রধান প্রসিকিউটর করা হয়েছে, চিফ প্রসিকিউটর করা হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে। তার সাথে যারা আছেন, এটি পুনর্গঠিত হয়ে আরও 10 জনের সদস্য হবে বলে আমাদেরকে জানিয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি চিফ প্রসিকিউটরের সঙ্গে। তিনি বলেছেন, বিশেষ করে এই যে বিল্ডিংটি আপনি দেখছেন, এই বিল্ডিংটিতে এর আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে। সেই বিচারের ধারাবাহিকতায় কিন্তু এটি একটি ঐতিহাসিক জায়গা। এখানেই পুনর্গঠনের মাধ্যমে, এটি ঝুঁকিপূর্ণ কিছু জায়গা আছে, সেইটি পুনর্গঠনের মাধ্যমে আবার নতুন করে শুরু হবে আন্তর্জাতিক যে গণহত্যা হয়েছে, বিশেষ করে জুলাই এবং অগাস্টে সেই গণহত্যার দোষী সাব্যস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, বিশেষ করে 12টি মামলা করা হয়েছে এখন পর্যন্ত। এর ভিতরে 11টি মামলা আছে জুলাই এবং আগস্টের গণহত্যা, এবং একটি মামলা হচ্ছে, আপনি জানেন যে হেফাজতের ঘটনা যেটি 5 মে 2013 সালে হয়েছিল, সেই ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে। এই মামলাগুলোর এখানে বিচার হবে। এবং এখানে উল্লেখ করা ভালো যে এখানে 29 জন সাংবাদিক আছেন যাদের বিরুদ্ধে এই গণহত্যা উস্কানির জন্য অভিযোগ আছে। তবে গণহত্যা প্রমাণ করতে হবে, এই জন্য আজকে একটি চিঠি দেওয়া হবে। আপনি যেটি বলছিলেন যে চিঠি জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন যে জায়গাগুলোতে যেখানে গণহত্যা সংগঠিত হয়েছে, যেখানে গণকবর দেওয়া হয়েছে, কিংবা যেই হাসপাতালগুলোতে এই লাশগুলো নেওয়া হয়েছে, শনাক্ত করা হয়নি কিংবা ময়নাতদন্ত করা হয়নি, প্রত্যেকটির খবর কিন্তু তারা নেবেন। নেওয়ার মাধ্যমে এই আন্তর্জাতিক তদন্ত সংস্থার মাধ্যমে তারা তাদের যে মামলার কার্যক্রম সেটি তারা শুরু করতে পারবে। আর চিফ প্রসিকিউটর জানাচ্ছেন, খুব দ্রুতই কিন্তু বিচারক নিয়োগ হবে এবং এখানে কার্যক্রম শুরু হবে। এবং আজকে এই কার্যক্রমের একটি বড় অগ্রগতি হচ্ছে যে এই তথ্যগুলো চাওয়ার ক্ষেত্রে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। লীনা, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। ফরিদপুরে আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা নদী। ভাঙনে বিলীন হচ্ছে সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। অপরিকল্পিত বালু উত্তোলনকে দায়ী করছেন গ্রামবাসী। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। প্রমত্তা পদ্মা হঠাৎই যেন অশান্ত হয়ে উঠেছে। নদীর আগ্রাসী ছবলে সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গি, নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতবরের ডাঙ্গি, শুকুর আলী মৃধার ডাঙ্গির বিস্তীর্ণ এলাকা নদীর পেটে চলে গেছে।
আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। হুমকির মুখে রয়েছে কমিউনিটি ক্লিনিক, হাসপাতাল, প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ নানা স্থাপনা। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। নদীটা এনতে হাফ কিলো আই গিয়েছিল, বুঝছেন, এনতে ভাঙতে ভাঙতে দিক চলে আসে। ডেজারে বালি কাটে জায়গাতে আর নদীতে একলাই পড়ে যায়, ডেসে পড়ে যায়। আমরা কইলে আমাকে কথা শুনে না। নদী ভাঙার কারণে আমাদের মসজিদটা ভাঙা হয়ে যাইতেছে। আমাদের এই জায়গা নদীতে বাড়ি ঘর ভেঙে নিয়ে যাইতেছে, যে ভাঙতেছে বালু কাটার কারণেও ভাঙছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। ফরিদপুর সদর এবং পদ্মা নদীর তীরবর্তী যে সকল উপজেলা আছে বা এলাকা আছে, এগুলি যে সকল অংশ ভাঙন কবলিত হয়েছে আমরা আমাদের প্রধান দপ্তরে জানিয়েছি এবং সেখান থেকে একটি ফিজিবিলিটি স্টাডির তারা প্রক্রিয়া শুরু করে। পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালু তোলা বন্ধ সহ ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ দেখতে চাইছেন ক্ষতিগ্রস্তরা। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। রোববার আইন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি নেত্রকোনা যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে নিযুক্ত ছিলেন। ঢাকার নতুন মুখ্য মহানগর হাকিম মুস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। বিচার বিভাগে তিনি সৎ এবং মেধাবী বিচারক হিসেবে পরিচিত। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জন্ম মুস্তাফিজুর রহমানের। দেশের 9 জেলায় বন্যার পানি নেমে গেলেও ব্যাপক ক্ষতি হয়েছে বিস্তীর্ণ জনপদের। ফসলি জমি, সবজি ক্ষেত, রবি শস্য ও মাছের ঘের ক্ষতির মুখে পড়েছে। স্মরণকালে ভয়াবহ বন্যায় নোয়াখালী জেলায় সড়ক বিভাগের 250 কিলোমিটার সড়ক নষ্ট হয়েছে। এলজিইডির ক্ষতি পেয়েছে 1500 কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক ও 118টি ব্রিজ কালভার্ট। চলতি মৌসুমে এই মেরামত কাজ শেষ না করলে যোগাযোগ ব্যবস্থা সচল হবে না বলে এলজিইডি পক্ষ থেকে জানানো হয়েছে। ফেনীতে বন্যার পর স্বাভাবিক হচ্ছে জনজীবন, তবে রাস্তাঘাট, সেতু, কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে বানভাসীদের। এছাড়া চাঁদপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়ায় জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে, তবে দুর্গত এলাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দর্শক, এই বিষয়ে জানতে এখন আমরা যাব নোয়াখালীতে। সেখানে আছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, বন্যা পরবর্তী নোয়াখালীর চিত্র আপনি কেমন দেখছেন? এই মুহূর্তের খবর আপনার কাছ থেকে জানতে চাই। লিনা, বন্যা পরবর্তী যে বিষয়টি বলতে হয় সেটা হচ্ছে আপনার এই বিগত কয়েকদিনের যে পানি তা কমতে শুরু করেছে, তবে কিছু কিছু এলাকায় এখনো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্ষেত খামার, বিদ্যুতের টাওয়ারের আশেপাশে, বিদ্যুৎ অফিস, বিভিন্ন অফিস আদালতের বিভিন্ন অভ্যন্তরীণ সড়কগুলোতে এখনো কিন্তু পানি সুই সুই করছে। পানি এখন কিন্তু যেগুলো আছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিভিন্ন সময় এই যে বিভিন্ন রকমের ত্রাণের বিষয়ে কিন্তু এখনো কিন্তু এলাকাবাসী বিভিন্ন কথা বলছে। তারা বলছে ত্রাণগুলা নিয়ে আমাদের যত শঙ্কিত, কারণ হলো ত্রাণ পরবর্তীতে আমি একবেলা খেতে পারবো, দুই বেলা খেতে পারবে, কিন্তু আমার যে ঘর নেই, আমার যে ঘর পড়ে গেছে, এই ঘরের মেরামত গুলা কি করবে? তারা অবকাঠামো নির্মাণের জন্য খুব জোর দাবি জানাচ্ছে। আর আমি বিষয়টা তো আমি সকালে বলছিলাম যে আশ্রয় কেন্দ্রগুলোতে, যে স্কুলে যে আশ্রয়গুলো যে মানুষগুলো আশ্রয় নিয়েছিল, সেখানে কিন্তু টোটালি কিন্তু এখনো মানুষ না সরে যাওয়াতে বিভিন্ন পাঠদানে ব্যাহত হচ্ছে। ব্যাহত হওয়ার কারণে তারা বিভিন্ন রকমের কথা বলছে। তারা বলছে যে আমরা প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। তো আমি আপনাকে বলতে চাই যে নোয়াখালীতে বর্তমানে যে বন্যা পরবর্তী সময় যে বিভিন্ন সড়ক, যে অবকাঠামো, বিভিন্ন রকমের গ্রামীণ যে জনপদ, সেগুলো কিন্তু বেহাল অবস্থা। সেখানে বলতে গেলে মানুষের হাঁটার অবস্থা নেই, মানুষ মাইলকে মাইল শুধু হেঁটে যাচ্ছে। কারণ হলো কি, তারা ওই যে বিভিন্ন রকমের সড়কে যানবাহন চলাচল করছে না, তা বিভিন্ন রকমের অভ্যন্তরীণ যে সড়কগুলো সেখানে কিন্তু এখনো পানিতে ডুবো অবস্থা আছে। সেখানে কিন্তু টোটালি কি নোয়াখালীতে সর্বশেষ যে মেডিকেল টিম আশ্রয় কেন্দ্রতে এখনো কিন্তু মেডিকেল টিম যে স্বাস্থ্যের জন্য যে কাজ করতে, সেটা হচ্ছে 124টি মেডিকেল টিম আছে। তো লিমা, আমার সাথে এই ছিল সর্বশেষ নোয়াখালী। দর্শক, নোয়াখালী থেকে জানছিলাম বন্যা পরবর্তী পরিস্থিতির খবর। হাসপাতালের আইসিইউতে থাকা প্রখ্যাত চিত্রশিল্পী, নাট্য নির্দেশক ও শিল্প গবেষক মুস্তফা মনোয়ারের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
তার সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি বাসায় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিছুদিন পূর্বে দিল্লি থেকে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি। ফুটবল ফেডারেশন নির্বাচনে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে খালি মাঠে গোল দিতে দেবেন না বলে জানিয়েছেন ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। দুর্নীতির জন্য সালাউদ্দিনের শাস্তি চান তিনি। অন্যদিকে এখনই সালাউদ্দিনের সঙ্গী হচ্ছেন না বলে মন্তব্য বর্তমান পর্ষদের সহসভাপতি ইমরুল হাসান। রিপোর্ট কৌশল ইয়াসিরের। ঘনিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। এরই মধ্যে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তবে কে হচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী সেটি এখনও স্পষ্ট নয়। গতবার সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেন তরফদার রুহুল আমিন। তবে এবার সালাউদ্দিনকে খালি মাঠে গোল দিতে দেবেন না বলে জানিয়েছেন তিনি। ঠিক কোন কারণে নির্বাচনে আসেননি রুহুল আমিন, সে বিষয়টিও সামনে নিয়ে এসেছেন এই ক্রীড়া সংগঠক। সালাম মুর্শিদি সহ কাজী সালাউদ্দিন সহ তাদেরকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অভিযোগ হচ্ছে যে তাদের এই যে ফুটবলে যে এতগুলো টাকা আসে, সেই টাকা কোথায় গেল, কোথায় কী কী খাতে খরচ হলো, এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। আমাদের অনেক কিছু জিনিস ইনকোয়ারি থামিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। এই যে গভর্নমেন্ট থেকে 20 কোটি টাকা দিল, সেই টাকারও কিন্তু হিসাব ঠিক মতো দেওয়া হয়নি। নির্বাচন করতে যায় আমরা ওনার রসনলে পড়ি এবং আমাদেরকে গভর্নমেন্টের বিভিন্ন সংস্থাকে একজন সংস্থা আমাদেরকে ডেকে নিয়ে বললো যে ফুটবলের নির্বাচন আমার করা যাবে না সরাসরি। ওই সময় দেশের বাইরে চলে গিয়েছিলাম আর কি। অন্যদিকে আলোচনায় রয়েছে গতবার সালাউদ্দিনের প্যানেল থেকে সহসভাপতি নির্বাচন করা বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের নাম। সালাউদ্দিনের সঙ্গে হাত মেলাবেন কিনা তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি। আপাতত বিএফএফে ঢোকার কোনো ইচ্ছে আমার নেই। তো সাধারণ ফুটবল সমর্থক হিসেবে আমি হয়তো কিছু উপদেশ দিতে পারি। বড় বড় কর্পোরেট হাউসগুলোর সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যোগাযোগ আগে অর্থের উৎসটা নিশ্চিত করতে হবে এবং অর্থের উৎসটা নিশ্চিত করলে আপনার মস্তিষ্ক থেকে বিভিন্ন পরিকল্পনাতে এমনি বেরিয়ে আসবে। আগামী 26 অক্টোবর বাফুফে নির্বাচন, যেখানে পঞ্চমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কাজী সালাউদ্দিন। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।